আমেরিকাকে হারিয়ে রাশিয়ার জয়, পুতিনের কথা মেনে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বললেন ট্রাম্প, মানবেন কি জেলেনস্কি? ট্রাম্পের শুল্ক আঘাতে কাঁপছে মোদী সরকার, ব্যাপক লোকসানের ঝুঁকিতে ভারতের জুতা শিল্প, কিভাবে সামাল দেবে দিল্লি? কুয়েতে মদ পানে 23 জনের মৃত্যুতে আটক 67 জনের মধ্যে একজন বাংলাদেশি, তিনি কি মদ তৈরির মূল হোতা? কি বলছে বাংলাদেশ দূতাবাস? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আলাস্কায় বহুল প্রচারিত ট্রাম্প পুতিন বৈঠক শেষ পর্যন্ত পরিণত হল নিছক এক লোক দেখানো প্রদর্শনীতে। এটি কি সাজানো নাটক ছিল? যুদ্ধবিরতিতে না গেলে রাশিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। বৈঠকের আগে এমন হুমকি দিয়ে পরে কেন সরে গেলেন ট্রাম্প? কেন অবস্থান বদলে পুতিনের সাথে সুর মিলিয়ে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট? সমালোচকদের মতে এপস্টিন কেলেঙ্কারি আর গাজায় ইসরায়েলি গণহত্যায় অন্ধ সমর্থন নিয়ে নিজের ঘাঁটির ক্ষোভ ঢাকতেই ট্রাম্প সাজালেন এই নাটক। তবে ফল হয়েছে উল্টো। তিনি যেমন কোনো সাফল্য পেলেন না, বরং বিশ্ব মঞ্চে রুশ প্রেসিডেন্ট পুতিনকে বড় এক কূটনৈতিক জয় উপহার দিয়ে এলেন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আলাস্কার মাটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যখন লাল গালিচায় বরণ করলেন ট্রাম্প, তখন বিশ্বজুড়ে ঘটনাটি প্রচারিত হল একটি ঐতিহাসিক শীর্ষ বৈঠকের সূচনা হিসেবে। অসংখ্য টিভি চ্যানেল, নিউজ মিডিয়া ও সামাজিক মাধ্যমে সংবাদের ছড়াছড়িতে মনে হচ্ছিল যেন ইউক্রেন যুদ্ধ সমাধানের প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে। কিন্তু নাটকীয় এই আয়োজনের আসল ফলাফল ছিল একেবারেই শূন্য। ট্রাম্প নিজেই স্বীকারোক্তি দিয়ে জানালেন, চুক্তি হবে তখনই যখন চুক্তি হবে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু বৈঠকে কোনো সাফল্য না পেলেও কেন পুতিনকে কূটনৈতিক জয় উপহার দিয়ে এলেন ট্রাম্প? লোক দেখানো বৈঠকের পেছনে কি ছিল মূল কারণ? সমালোচকদের সন্দেহ, ট্রাম্পের আলাস্কা বৈঠক ছিল নিছক মনোযোগ সরানোর এক প্রচেষ্টা। ইউক্রেন যুদ্ধ বন্ধ কিংবা সমঝোতা নয়, বরং পুতিনের সঙ্গে আলাপের অজুহাত দেখিয়ে ট্রাম্প নিজেকে বাঁচাতে চেয়েছেন জনরোষ থেকে। ট্রাম্পের রাজনৈতিক ঘাঁটি মাগা শিবির বা মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইনের সমর্থকদের ভেতরে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। একদিকে জেফ্রি অ্যাপস্টিনের যৌন কেলেঙ্কারির কুখ্যাত ফাইলসে ট্রাম্পের নাম থাকার ইঙ্গিত, এর পাশাপাশি গাজায় ক্ষুধা, দুর্ভিক্ষ ও ধ্বংসস্তূপের চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কারণে ট্রাম্পের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে তারই একনিষ্ঠ অনেক সমর্থক। বিশ্বব্যাপী ট্যারিফ নিয়ে তুমুল ঝড় তুলেছেন ট্রাম্প। আমেরিকার ভালো করতে চান এই দোহাই দিয়ে এর মধ্যেই তিনি কঠিন করে তুলছেন অভিবাসীদের জীবন। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ট্রাম্পের এক সময়ের অনুগত সমর্থক কংগ্রেস ওমেন মার্জরি টেইলর গ্রিনের মতো প্রভাবশালী নেত্রীদের কাছ থেকে। একসময় যিনি ট্রাম্পকে সব বিষয়ে সঠিক বলে প্রচার করতেন, এখন তিনি গাজায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সরব। এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে ট্রাম্পের প্রতি তার সমর্থকদের অটল সমর্থন অনেক ক্ষেত্রেই আর আগের মতো নেই। পুতিনকে নিয়ে আলাস্কার বহুল প্রচারিত বৈঠকের মাধ্যমে ট্রাম্প শিবিরে ক্রমবর্ধমান ক্ষোভ। অ্যাপস্টিনের যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পের সংযোগ আর গাজা নিয়ে তৈরি প্রশ্ন থেকে দৃষ্টি সরানো গেলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে 1 ইঞ্চিও এগোয়নি আলোচনা। ক্যামেরার সামনে হাসি বিনিময় ছাড়া হয়নি কোনো নতুন চুক্তি। পুতিনের সঙ্গে বৈঠকটিকে ট্রাম্প যতই 10-এর মধ্যে 10 মার্কিং দেন না কেন, এটি ছিল ব্যর্থ একটি রাজনৈতিক কৌশল। বিশ্লেষকদের ধারণা, অভ্যন্তরীণ টানাপোড়েনের মুখে পড়ে ট্রাম্প আপাতত দৃষ্টি সরাতে চেয়েছেন আলাস্কা বৈঠকের নাটক দিয়ে। নেতানিয়াহুর মতো ট্রাম্পও জানেন বড় কেলেঙ্কারি বা জন অসন্তোষ থেকে দৃষ্টি ঘোরাতে প্রদর্শনীমূলক বা লোক দেখানো কূটনীতি কতটা কার্যকর। ইসরায়েলি প্রধানমন্ত্রী যেমন গাজায় গণহত্যা চালিয়ে দেশের অভ্যন্তরীণ সংকট আর ব্যক্তিগত দুর্নীতির বিচার থেকে জনগণের মনোযোগ সরাচ্ছেন, তেমনি ট্রাম্পও পুতিনকে লাল গালিচায় হাঁটিয়ে মঞ্চস্থ করলেন দারুণ এক নাটক। কিন্তু নেতানিয়াহুর মতো সফল হতে পারেননি ট্রাম্প, বরং আলাস্কায় পুতিনকে একজন মহাশক্তিধর নেতা হিসাবে উপস্থাপনের মাধ্যমে বিশ্বমঞ্চে তাকে বৈধতা দিলেন ট্রাম্প। ফলে সাজানো নাটকে ট্রাম্প কিছু না পেলেও রুশ প্রেসিডেন্ট পেলেন বড় এক কূটনৈতিক জয়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে এবার মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকের সময় অপমান হওয়া ঠেকাতে ইউরোপের নেতাদের সাথে হোয়াইট হাউসে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে বৈঠকের সময় গোটা বিশ্বের ক্যামেরার সামনেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ব্যাপক তিরস্কারের মুখে পড়েছিলেন জেলেনস্কি।
যা কূটনৈতিকভাবে ছিল খুবই বিব্রতকর। তাই এবারে আগাম সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের সময় জেলেনস্কির পাশে থাকছেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের রাষ্ট্রপ্রধানরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় জটিল এক সমীকরণে এসে পৌঁছেছে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি। মার্কিন রাজনীতিতে ইউক্রেন ইস্যু নিয়ে চলছে নানা বিতর্ক। তাই জেলেনস্কি চান ইউরোপীয় নেতাদের উপস্থিতি ওয়াশিংটনে একটি স্পষ্ট বার্তা দেবে, আর তা হল ইউক্রেনকে সাহায্যের প্রশ্নে ইউরোপীয় পশ্চিমা দেশগুলো একতাবদ্ধ। জেলেনস্কির আহ্বানে সাড়া জানাচ্ছেন ইউরোপের নেতারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লেয়েন জানিয়েছেন জেলেনস্কির অনুরোধে ওয়াশিংটনের আলোচনায় উপস্থিত থাকবেন তিনি। সরকারি এক বিবৃতিতে আলোচনায় যোগ দেওয়ার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স। গুরুত্বপূর্ণ এই বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতাও উপস্থিত থাকবেন। 17 আগস্ট ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় নেতারা কোয়ালিশন অফ উইলিং এর একটি জরুরি বৈঠকে মিলিত হন, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন ডিসি সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নেন তারা। গুরুত্বপূর্ণ এই ভিডিও কনফারেন্সে ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি যোগ দেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৈঠক শেষে ইউক্রেন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। এই মুহূর্তে আমাদের আকাঙ্ক্ষা হল সংঘাত নিরসনে ইউরোপীয় এবং ইউক্রেনীয়দের মধ্যে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট উপস্থাপন করা। আজ যদি আমরা রাশিয়ার ব্যাপারে দুর্বল অবস্থানে থাকি, তাহলে ভবিষ্যতে তারা আমাদের সাথেও সংঘাতে জড়াবে। আমাদের অবশ্যই একটি নতুন কূটনৈতিক পর্যায়ে প্রবেশ করতে হবে, যেখানে আমরা ইউরোপীয়দের স্বার্থ রক্ষার দায়িত্ব গ্রহণ করব। আমরা ওয়াশিংটনে যাচ্ছি কেবল জেলেনস্কি নয়, বরং ইউরোপীয়দের স্বার্থ রক্ষার জন্য। ইউরোপীয় নেতারা চান না গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে অনুষ্ঠিত জেলেনস্কি ও ট্রাম্পের বৈঠকের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হোক। সেই বৈঠকে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে প্রকাশ্যে তিরস্কার করেছিলেন, যা কূটনৈতিকভাবে ছিল খুবই বিব্রতকর। বিশ্লেষকদের মতে জেলেনস্কি একা গেলে হয়তো এই বৈঠকটি ইউক্রেনের জন্য কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ত, কিন্তু ইউরোপীয় নেতারা পাশে থাকায় যুক্তরাষ্ট্র বুঝতে পারবে ইউক্রেনের স্বাধীনতা রক্ষার প্রশ্নে পশ্চিমারা কোনো ছাড় দেবে না। তবে এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করছেন অনেকে। ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন সদস্য ফ্লোরিয়ান ফিলিপটের মতে জেলেনস্কির সঙ্গে বৈঠকে উপস্থিত হয়ে ইউরোপীয় নেতারা ইউক্রেনীয় মীমাংসার প্রক্রিয়াটি ব্যাহত করার চেষ্টা করতে পারেন। এছাড়া জেলেনস্কির সঙ্গে এত লোকের হোয়াইট হাউস ভ্রমণ মার্কিন নেতাকে বিরক্ত করতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের নীতিতে ইউক্রেন ইস্যু ক্রমেই গুরুত্ব হারাচ্ছে। ট্রাম্প প্রশাসন ইউক্রেনে সাহায্যের পরিমাণ সীমিত করার ইঙ্গিত দিয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় নেতাদের উপস্থিতি শুধু কূটনৈতিক সংহতির প্রতীকী নয়, বরং ইউক্রেনের পক্ষে চাপ তৈরির একটি কৌশলও বটে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে বিপাকে ভারতের চামড়াজাত জুতা শিল্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক বসানোর ফলে মোট করের হার দাঁড়িয়েছে 50%। অগাস্ট থেকেই কার্যকর হতে পারে এই সিদ্ধান্ত। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত শুল্কের চাপে প্রায় ধসে পড়বে রপ্তানি। শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে বেকার হওয়ার আতঙ্ক। ভারতের অন্য অনেক খাতের মতো এই ধাক্কা সামলাতে পারবে কি আগ্রার জুতা শিল্প? হাফিজুল ইসলামের আরও একটি রিপোর্ট। ভারতের উত্তরাঞ্চলে আগ্রার চামড়াজাত জুতা শিল্পে নেমে এসেছে অজানা আতঙ্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানি পণ্যের উপর নতুন করে অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা দেওয়ার পর থেকেই অন্যান্য খাতের মতো জুতা ব্যবসায়ীরা রীতিমতো দিশেহারা। তাদের আশঙ্কা এই আঘাতে অচিরেই ভেঙে পড়বে মার্কিন বাজারে ভারতের জুতা রপ্তানি কার্যক্রম। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে থাকলে কিভাবে পরিস্থিতি সামাল দেবে মোদী সরকার? আমার মতে ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক দেশীয় জুতা বাজারের জন্য একটি বড় ধাক্কা। আমেরিকায় চামড়ার জুতা আমদানিতে আমাদের 20% অংশ রয়েছে। আমার মনে হয় এটি এখন কমে যাবে। আমাদের প্রতিযোগী চীন ইতোমধ্যেই বাজারের 45 থেকে 50% দখল করেছে। আমাদের ছাড়াও ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া আমেরিকায় জুতা রপ্তানি করে।
ভারতের রপ্তানি পণ্যের উপর আরও 25% শুল্ক আরোপের ফলে মোট শুল্কের হার দাঁড়াবে 50%। বলা হচ্ছে আগস্টের শেষ নাগাদ এটি কার্যকর হতে পারে। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতের উপর এই ধরনের কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যবসায় আগে থেকেই মন্দা অবস্থা চলছে, এর মধ্যে অতিরিক্ত শুল্কের চাপ আরও মারাত্মক করে তুলবে গোটা পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের জুতার কদর আছে, কিন্তু যখন শুল্ক বাড়ানো হয় তখন আমেরিকার বাজারে আমাদের পণ্য ব্যয়বহুল হয়ে যায়। তখন সেখানে ভারতীয় পণ্য বিক্রি করা কঠিন হয়ে পড়ে। এই ধরনের শুল্ক আরোপ করা উচিত না। ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবেই চলতে দেওয়া দরকার। আমাদের বেচা বিক্রি এমনিতেই কম, এর উপরে আবার বাড়তি শুল্ক আরোপ করা হলে আরও সমস্যা তৈরি হবে। উত্তরপ্রদেশের আগ্রায় চামড়ার জুতা ব্যবসায়ীরা ছাড়াও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় শ্রমিকদের মাঝে। এই খাতের উদ্যোক্তারা ব্যবসা অন্য দেশে সরিয়ে নিলে বেকার হয়ে পড়বে হাজারো স্থানীয় শ্রমিক। বন্ধ হয়ে যাবে জুতা রপ্তানির সঙ্গে জড়িত শত শত পরিবারের জীবন জীবিকার মাধ্যম। শুল্ক বাড়লে পণ্য ও কাঁচামাল দুটোরই দাম বেড়ে যায়। এর কারণে স্থানীয় ব্যবসাগুলো দেশ থেকে চলে যেতে উৎসাহিত হয়। এখন আমাদের চাকরির উপর প্রভাব পড়বে। ভারতের অনেক তরুণ চাকরি হারাবে। গত অর্থ বছরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $87 বিলিয়ন। আমেরিকার সঙ্গে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক এতদিন শক্তিশালীই ছিল, কিন্তু নতুন শুল্ক পরিস্থিতি দেশটিকে ফেলেছে বড় ধরনের চাপে। আগ্রার রাস্তায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমিক সবার মুখে একটাই প্রশ্ন, এমন সংকট দীর্ঘস্থায়ী হলে টিকে থাকতে পারবে চামড়াজাত জুতা শিল্প? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ভারত পাকিস্তানের পরিস্থিতির উপর ওয়াশিংটন প্রতিদিন নজর রাখছে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার আশঙ্কা, যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি নাকচ করে সংঘর্ষে জড়াতে পারে বৈরী দুই প্রতিবেশী। ভারতের পণ্যে বাড়তি শুল্ক আর জরিমানা আরোপের জেরে ওয়াশিংটন দিল্লি টানাপোড়েনের ধারাবাহিকতায় এমন মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এনবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি আবারও দাবি করেন, চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ থামিয়ে যুদ্ধবিরতি কার্যকরে মুখ্য ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুবিও বলছেন, এর মাধ্যমে দূর হয়েছে সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কা। ফক্স বিজনেসে দেয়া অপর এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ইসলামাবাদ এতে আপত্তি না জানালেও এক্ষেত্রে ট্রাম্পের কৃতিত্ব অস্বীকার করে একাধিক উপলক্ষে অবস্থান স্পষ্ট করেছে দিল্লি। গত 10 মের পর থেকে পর্যন্ত 40 বারের বেশি এ বিষয়টি মনে করিয়ে যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প। কুয়েতে অবৈধ মদ পানে 23 জনের মৃত্যুর ঘটনায় আটক 67 জনের মধ্যে আছে একজন বাংলাদেশি। তিনি অবৈধ মদ উৎপাদন চক্রের মূল হোতা বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে। তবে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ওই দাবি প্রত্যাখ্যান করেছে। কি বলছে বাংলাদেশ দূতাবাস? হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি কুয়েতে স্থানীয়ভাবে তৈরি বেআইনি মদ পান করে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। আরও অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কারো কারো কিডনি উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মাঝে বেআইনি এসব মদ তৈরি ও সরবরাহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 67 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যম এক্স এ দেয়া এক বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বিভিন্ন আবাসিক ও শিল্প এলাকায় অভিযান চালিয়ে 6টি চালু কারখানা জব্দ করেছে। এর বাইরে এখনো চালু হয়নি এমন 4টি কারখানা জব্দের কথাও জানিয়েছে তারা। কুয়েত একটি মুসলিম প্রধান দেশ এবং সেখানে মদের আমদানি ও উৎপাদন নিষিদ্ধ। এরপরও কিছু চক্র গোপনে অবৈধভাবে মদ তৈরি করে। সেগুলোর কোনো তদারকি বা মান নিয়ন্ত্রণ না থাকায় মারাত্মক বিষক্রিয়ার ঝুঁকিতে থাকেন ভোক্তারা। এক ঘোষণায় কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিষাক্ত মদ পান করে মিথানলের বিষক্রিয়ার শিকার হন অন্তত 160 জন। এর মধ্যে 23 জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই এশীয় নাগরিক। মন্ত্রণালয় আরও জানায়, বিষক্রিয়ার শিকার অন্তত 51 জনকে জরুরি কিডনি ডায়ালাইসিস দিতে হয়েছে। এছাড়া 31 জনকে রাখতে হয়েছে ভেন্টিলেশনে। কুয়েতের ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েকদিনে প্রায় 40 জন ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়, যদিও তার কারণ জানায়নি তারা। ধারণা করা হচ্ছে এর সঙ্গে বিষাক্ত মদ পানের সম্পর্ক রয়েছে। এক্স এ দেয়া বিবৃতিতে বলা হয়, হাসপাতালে ভর্তি কয়েকজন এরই মাঝে মারা গেছেন। কারো কারো অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এই ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশী রয়েছেন এবং তিনি মদ উৎপাদন চক্রের প্রধান এমন দাবি জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায়, সম্প্রতি কুয়েতের দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে ডেলোরা বারকাশ দারাজি নামে এক ব্যক্তিকে বাংলাদেশী হিসেবে চিহ্নিত করে তাকে অপরাধী চক্রের মূল হোতা বলা হয়েছে। প্রতিবেদনে উল্লেখিত নামটি বাংলাদেশী কারো নাম হিসেবে অত্যন্ত অস্বাভাবিক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করার উদ্যোগ নেওয়া হয়। 17 আগস্ট দূতাবাসের একজন প্রতিনিধি পুলিশ ও প্রশাসনের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন ওই ব্যক্তি বাংলাদেশী নন। কুয়েতি কর্তৃপক্ষের বরাত দিয়ে দূতাবাস জানায়, এ ঘটনায় কোনো বাংলাদেশী নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া 67 জনের মধ্যে কেউই বাংলাদেশী নন। এমনকি বিষাক্ত মদ পানে হতাহতদের মধ্যেও কোনো বাংলাদেশী ছিল না। গণমাধ্যমে প্রচারিত সংবাদের তথ্যগত ভুলের নিন্দা জানিয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাস বলে, ঠিকঠাক তথ্য যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশী কাউকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। পরে দ্য টাইমস পত্রিকার সম্পাদক দূতাবাসকে জানায়, ওই প্রতিবেদনটি প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছিল। তবে দূতাবাসের ব্যাখ্যা এবং কুয়েতি কর্তৃপক্ষের দিক থেকে নিশ্চিত হওয়ার পর স্পষ্ট হয় এ ঘটনায় কোনো বাংলাদেশী নাগরিক জড়িত ছিলেন না। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকার ধন্যবাদ।